বিজেপি এলে মানে টাটা ফিরবে, এটুকু আমি কথা দিতে পারি। মিথ্যে লগ্নে ওর জন্ম, আর ওর মিথ্যে কথাটা বলা ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন। শুভেন্দুর এই ধাপ্পাবাজি বাংলার মানুষ সিরিয়াসলি নেয় না। সামনের বিধানসভায় বিজেপি গোহারা হারতে চলেছে, আর পুরো দায় ওর ঘাড়ের উপর এসে পড়বে। তাই মাথাটা নষ্ট হয়ে গেছে, যা প্রাণ চায় তাই বলে যাচ্ছে। শুভেন্দু অধিকারী সিঙ্গুরে গিয়ে ঘোষণা করলেন বিজেপি এ রাজ্যে ক্ষমতা এলে টাটা আসবে, কৃষকের অধিকার ফিরে পাবে। কিন্তু প্রশ্নটা উঠছে যে বিজেপি যে সমস্ত রাজ্যগুলিতে আছে সেখানে কৃষকের মৃত্যুর হার বেশি, সেখানে মানুষের রোজগার কম। তাহলে বিজেপি যেখানে আছে সেখানে মানুষকে রোজগার দিতে পারছে না, বাংলায় নেই, তাই বাংলায় রোজগার দেবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, শুভেন্দু অধিকারী আপাত মস্তক একটা মিথ্যুক। মিথ্যে লগ্নে ওর জন্ম, আর ওর মিথ্যে কথাটা বলা ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন। আমার কথা হচ্ছে, এই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলছিল অন্নপূর্ণা ভাতা নাকি ৩,০০০ টাকা করে দেবে লক্ষ্মী ভান্ডারের বিরোধিতা করতে। এদের নিজেদের রাজ্যে লক্ষ্মী ভান্ডার চালু করেনি কেন? এক। দ্বিতীয়, এই বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে ৩টে কালো আইন এনেছিল, যে আইন সারা ভারত জুড়ে প্রতিবাদের আওয়াজ যখন এত গর্জে উঠেছিল, তখন ভয় পেয়ে গিয়ে সেই কালো আইন প্রত্যাহার করেছিল। এদের দেশে, এদের রাজ্যে চারিদিকে কৃষক মৃত্যু হচ্ছে, আর বাংলায় মমতা ব্যানার্জির বাংলায় কৃষকের মানে আয় ৩ গুণ হয়েছে। তো শুভেন্দুর এই মিথ্যে কথা, শুভেন্দুর এই ধাপ্পাবাজি বাংলার মানুষ সিরিয়াসলি নেয় না, বিজেপির লোকেরাও সিরিয়াসলি নেয় না। তো যা বলার ও বলে যাচ্ছে, কারণ ও বুঝে গেছে যে সামনের বিধানসভায় বিজেপি গোহারা হারতে চলেছে, আর পুরো দায় ওর ঘাড়ের উপর এসে পড়বে। তাই মাথাটা নষ্ট হয়ে গেছে, যা প্রাণ চায় তাই বলে যাচ্ছে, তাতে কিচ্ছু যায় আসে না। কিছুদিন আগে দেখলেন না, শুভেন্দু ফলাও করে নবান্ন অভিযান করলো, সেখানে সুকান্ত মজুমদারও নেই, শান্তনু ঠাকুরও নেই, দিলীপ ঘোষও নেই, শ্রমিক ভট্টাচার্য নেই। তাই বিজেপির সাথেও মনে হয় এখন শুভেন্দুর অনেকটা দূরত্ব হয়ে গেছে। বাংলার মানুষের সাথে তো সম্পর্ক শুভেন্দুর কেটে গেছিল বহুদিন আগে। তাই একটা পাগল যা বলতে চায় ও বলে যাক, তাতে কারুর কিচ্ছু যায় আসে। অপরদিকে মিঠুন চক্রবর্তী ও কুণাল ঘোষ একে অপরের উপর মানহানির মামলা করেছেন, নোটিশ পাঠিয়েছেন। প্রথমেই মিঠুন চক্রবর্তী একটা পচা নর্দমা বলেছেন কুণাল ঘোষকে, কিন্তু অপরদিকে যখন রোজ ভ্যালি নিয়ে আক্রমণ করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে, তার পরিবর্তে কিন্তু মানহানির এই নোটিশ। কি বলবো? দেখুন, আমি একটা কথা বলি, মিঠুন চক্রবর্তী হচ্ছে এক গদ্দার। এই মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন। তারপরে নিজের ছেলেকে ধর্ষণের মামলা থেকে বাঁচাতে বিজেপির পায়ে গিয়ে পড়েছে। এখন নিজের ছেলেকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জিকে উল্টোপাল্টা কথা বলে। বাট এটা তো ঠিক, রোজ ভ্যালি থেকে আরম্ভ করে, অ্যালকেমিস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন চিটফান্ডের টাকা তার ঘরে ঢুকেছে। তো এবার কুণাল ঘোষ যখন এই প্রশ্নগুলো করেছে, তখন কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানি মামলা করেছে মিঠুন চক্রবর্তী। আর কুণাল ঘোষের নামে মিঠুন চক্রবর্তী যে আবল তাবল কথা বলেছে, কুণাল ঘোষ মানহানির মামলা করেছে। দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিঠুন চক্রবর্তী, তার বাংলার রাজনীতিতে কোনো অস্তিত্ব নেই। নিজের ছেলেকে ধর্ষণ কেস থেকে বাঁচাতে বিজেপির হয়ে দালালি করছেন, সেটা তিনি করতে পারেন, তাতে আমাদের কিছু যায় আসে না। আর রইল কুণাল ঘোষ আর মিঠুন চক্রবর্তীর মধ্যে এই মামলা ব্যাপার, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তি কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তীকে নোটিশ পাঠিয়েছে, ব্যক্তি মিঠুন চক্রবর্তী কুণাল ঘোষকে নোটিশ পাঠিয়েছে। তারা তাদের নিজেদের ব্যক্তিগত ঝামেলা আদালতে বুঝে নেবে। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসের এর সাথে কোনো সম্পর্ক আছে। এর আগে আমরা দেশে অনেক বড় বড় স্ক্যাম দেখেছি, বিজয় মালিয়া থেকে শুরু করে, নীরব মোদী থেকে শুরু করে, কিন্তু তার চাইতো ভোট চুরির যেই ব্যাপারটা উঠে আসছে, যেটা রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে একেবারে পুরো প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন। তো আপনার কি মনে হয় না এটা যে ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় স্ক্যাম এবং মানুষের গণতান্ত্রিক অধিকারের লুটে নেওয়ার একটা স্ক্যাম? দেখুন, বিহারে ভোট, এরপরে বাংলায় ভোট। বিজেপি বুঝে গেছে যে বিজেপি একটা জনবিরোধী দল, বিজেপি ইসলাম বিরোধী দল, বিজেপি হিন্দু বিরোধী দল, আর সেটা সব থেকে বড় ব্যাপার মানুষও বুঝে গেছে। তাই বিজেপি জানে যে বিহারে ওরা গোহারা হারছে, বাংলাতেও গোহারা হারছে। তাই এখন শেষ রক্ষা করার জন্য, যে কোনো প্রকারে চেয়ার বাঁচানোর জন্য বিজেপি এখন নির্বাচন কমিশনকে তাদের পোষ্য হিসেবে ব্যবহার করছে। নির্বাচন কমিশনের শীর্ষে
এখন ইলেকশন কমিশনার হিসেবে যিনি বসেছেন জ্ঞানেশ কুমার, তিনি বহু বছর তার জীবন তিনি অমিত শাহর পায়ের তলায় বসে তার সেক্রেটারি হিসেবে কাটিয়েছেন। তাই নির্বাচন কমিশন এখন বিজেপির হয়ে দালালি করছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আর তারপরে ফলে আমরা কি দেখছি, বিহারে 65 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে। আর কখনো কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরোচ্ছে, কখনো বেড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরোচ্ছে, কখনো মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরোচ্ছে। রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্সটি করেছিলেন, সেই প্রেস কনফারেন্সটি করে তিনি শুধু ইলেকশন কমিশনের মুখোশ না, ইলেকশন কমিশনের প্যান্টুলটা পর্যন্ত খুলে দিয়েছে। একজনের নামে 70টা এপিক কার্ড, একটা বাড়িতে 80 জন লোক থাকছে, যাদেরকে মৃত দুটিয়ে গতকালই মনে হয় রাহুল গান্ধী এরকম 7-8 জনের সাথে চা খেয়েছেন, যে 7-8 জনকে বিহারের এসআইআর এর মাধ্যমে যাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে এবং তারা গতকাল রাহুল গান্ধীর সাথে বসে চা খাচ্ছে। কি প্রমাণ দুর্নীতি হচ্ছে, কি প্রমাণ দুর্নীতি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বিহারে কি হবে, বিহারের যত রাজনৈতিক দল আছে তারা বুঝে নেবে। সুপ্রিম কোর্টে এই মামলা চলছে, আশা করি সুপ্রিম কোর্টও চোখ খুলে দেখবেন যে কিভাবে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি নিজেদের দালালি করছে। আর রইল বাংলার কথা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন স্পষ্টভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন স্পষ্টভাবে, বাংলায় এইসব এসআইআর ফেসআইআর এর নামে কোন রকম নাটক আমরা হতে দেব না। যদি নির্বাচন কমিশন মনে করে যে এসআইআর এর মাধ্যম দিয়ে কোনো ন্যায্য বাঙালি বা ন্যায্য ভারতবর্ষের বাসিন্দার ভোটাধিকার কেড়ে নেবে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1 লক্ষ বাঙালি ইলেকশন কমিশন ঘেরাও। এই বাংলায় সব নাটক করতে আসুক, কত গানে কত চাল আমরা বুঝিয়ে দেব। এই বাংলার কোনো মানুষের ভোটাধিকার কেড়ে নিতে আমরা দেব না, দেব না, দেব না।